সেই দেশে দেশে জলে 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 ঘুরতাম। আর তখনকার কমিউনিকেশন তোমরা জানো কি অবস্থা ছিল। চিঠি, চিঠির জন্য বসে থাকতাম আমরা প্রতি পোর্টে। তাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আমি পেয়ে যাচ্ছি, কিন্তু তোমার তো সেই সুযোগ নেই। না না, সাথে ভিডিওতে কথা বলি, আমি কি কবিতা বলবো তাকে, না তার মুখটা দেখবো? বলো, এইটা না থাকলে আমার সৃষ্টিটা হতো না, এটা আমি মনে করি। অ্যাবসলিউটলি ভাই। হ্যাঁ, খুকুদি, তোমার গোটা শরীর আর মন জুড়ে রয়েছে, সেখানটাতে তোমার কাছে কে আসছে, কে আকর্ষিত হচ্ছে, সেটা কিন্তু এই অরুণ পুরুষটাকে কিন্তু বিচলিত করছে না। আমি নতুন জিনিস জানবার জন্য অনেকের সাথে আলাপ করি, কথা বলি। কাদের সাথে কথা বলি? যাদের মধ্যে ক্রিয়েটিভিটি আছে। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। এর আগে বা বন্ধুরা যারা এসেছিল আর কি, তারা প্রত্যেকেই প্রথম দিন থেকে অনিডারীয় বন্ধুরা সোসাইটির সঙ্গে আছে। ফলেতে অনিডারীয় বন্ধুরা সোসাইটির যে স্মারক অর্থাৎ ব্যাজ তাদের প্রত্যেকের কাছে আছে। তাই আমরা ব্যাজ তাদেরকে পরিয়ে নতুন করে আর স্বাগতম জানাইনি, কিন্তু অরুণদার কাছে আমাদের এই ব্যাজটা পৌঁছানো হয়নি। তাই প্রথাগতভাবে আমি অরুণদাকে এই ব্যাজটি পরিয়ে স্বাগত জানাচ্ছি আজকের এই পদাড্ডায়। তোমাকে পেতে চায় অরুণদা। ধন্যবাদ। Thank you, thank you. This is my pleasure. I'm rather privileged that আমি অরুণদাকে এটা দিয়ে একটা অনার করতে পারলাম। অরুণদা যতদিন থাকবেন এই পৃথিবীতে যেন এই ব্যাজটার কথা মনে রাখেন, এবং আজকের অনির্বাণকে যেন মনে রাখেন। তো আমি ভুলবো না কোনোদিন। এত মনের মানুষ। ধন্যবাদ। কত বিষয় নিয়ে তুমি যে কাজ করছো, এই যে বহুমুখী প্রতিভাটা, সেটা যেন মানুষ সবাই সমর্থন করে এবং ভালোবাসা, এই যে ভালোবাসাটা তুমি এতগুলো মানুষের ভালোবাসা পাচ্ছ, এটা তোমার, এটা আমার সবাই পায় না, সেটা সবাই পায় না। এই যে তুমি খুব মানে দেখুন অরুণদা, বিষয়টা হচ্ছে যে আপনি প্রগাঢ় ঈশ্বর বিশ্বাসী, যদি আমি ভুল না করি। আবার আমার কাছে মানুষই হচ্ছে নিঃস্বর। তো ধরা যাক আজকে তুমি যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছ, কে তোমাকে আদেশ দিচ্ছে দ্যাট আই ডোন্ট নো, বাট তুমি অ্যাকচুয়ালি ঈশ্বরের পাশেই দাঁড়াচ্ছ। একদম। হ্যাঁ, ওইটাই পূজা। আদেশটা হচ্ছে বিবেক। হ্যাঁ, আদেশটা হচ্ছে বিবেক। খুব ভালো বললে এটা। ঠিক, সে তোমাকে বলবে এটা কর। ঠিক 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 ঠিক, ওখান থেকে বেরোতে পারবে না তুমি। ঠিক। এবং সেটা মেনে চললে তুমি দেখবে ভগবানের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ, বা মানুষের ভালো করার জন্য যে আশীর্বাদ, সেটা সবাই পাবে। ওই যে বারবার বলছি না, রবীন্দ্রনাথ চলে আসছেন। কি বলি, ধরা যাক রবীন্দ্রনাথ যখন তার পুত্রকে দাহ করে ফিরছেন, ট্রেনের জানলায় একা বসে আছেন, রাত তখন, বাইরে চাঁদ উঠেছে, তিনি লিখছেন তখন আজি জ্যোৎস্না রাতে, একটি মৃত্যুকে কেন্দ্র করে। এই যে জায়গাটা যখন শিখাদির সঙ্গেও ঘটছে, তোমার কি নিজেকে সেই জায়গাটার সঙ্গে রিলেট করতে পারো? তার হাজবেন্ড ফিরছেন, তার ছেলেকে দেখবে বলে পথের মধ্যে দুর্ঘটনা, ছেলেকে মুখও দেখতে পারলেন না। তারপরে তোমার বোন শিখাদির যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট, তার পাশে একা অরুণদা দাঁড়িয়ে পড়ল। এই যে জায়গাটা তখন কি মনে হয়, যে শুধু পাশে নীরবে দাঁড়াবো, না সমাজের এই ঘৃণ্য চরিত্রটার বিরুদ্ধে লড়তে হবে? এই বিষয়টা মানে ঠিক প্রায়োরিটি ঠিক তখন কোনটা আসে? ওটা প্রায়োরিটি আসবে যারা, যে অসহায়, যে নিজের মানুষকে ছেড়ে আছে, বা কোনো
তার মৃত্যু হয়েছে, তার পাশে দাঁড়ানো তার একটা আমাদের মানবিক কর্তব্য আমি মনে করি। শিখার যে আমার হাজব্যান্ডের মৃত্যুটা আমাদের পুরো ফ্যামিলিটাকে নাড়িয়ে দিয়ে গেছিল সেই সময়। কেন প্রথম আমার বোন এবং আবার সেই রেলে অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্টটা হলো রেলে, ছেলেকে দেখতে আসছিল, নিউ আলিপুরদুয়ার থেকে আসছিল। তারপরে কিরম দেখো ভাগ্যর চক্র কিরকম নিষ্ঠুর, সেই ছেলেকেও কেড়ে নিল, তারও মৃত্যু হলো ট্রেনের মধ্যে শতাব্দীতে হার্ট অ্যাটাক। তো এই যে মানে আমার শিখা আমার বোন, আমার পরের বোন, ওকে দেখলে মনে হবে আমার থেকেও বড় বয়স এখনো। তো ও যে যন্ত্রণাটা পেয়েছে সমভাবে আমরাও পেয়েছি, ও আরো বেশি পেয়েছে, কেন ও তো প্রত্যক্ষদর্শী, ও তো 1 বছরও বিয়ে হয়নি তখন। তো এইগুলো আমি এখন সেটা আমার দায়িত্ববোধ মনে করি, বা জানি না, আমার ভেতর থেকেই আসে। আচ্ছা, এই যে ভেতর থেকে আসাটা, তুমি শুধু এই পরিবারটির পাশে এইভাবেতে আগুন খুলে দাঁড়াওনি, তুমি যে কোনো পিছিয়ে পড়া মানুষের জন্য দাঁড়াচ্ছি, যারা সব হারিয়েছে তাদের মানুষের পাশে দাঁড়িয়েছো। এই যে বিরাট মানবিকতা, এটা তো দেখো কেউ তৈরি করে দেয় না, ভেতর থেকে আসে। এই যে ভেতর থেকে আসাটা, এটা কি তোমার ওই সত্যানন্দ আশ্রমের ফল বলতে পারো? মানে ওইখানের কিছু প্রতিফলন? আমার তো মনে হয় তার থেকে বেশি প্রতিফলন, যেটা ওইখানে তো শিখেছি, শিক্ষা ছিল ওখানে, সৎ শিক্ষা। আর এটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। হ্যাঁ, যেটা পম্পারাও জানবে, বাবা খুব উদার মনের মানুষ ছিলেন। বহু লোকের সেই সময় বহু লোকের চাকরি করে দিয়েছেন, তারপর তাদের সংস্থান। আসলে তখনকার দিনের রাজনীতি বলতে কিন্তু এইটাই বুঝতাম, মানুষের পাশে নিজের সর্বস্ব খুঁয়ে দাঁড়িয়ে, সেটাই হলো রাজনীতি। আমরা চিরকাল ভাড়া বাড়িতে ছিলাম এই শহরে যখন থাকতাম। আমি প্রথম বাড়ি তৈরি, মানে একটা ফ্ল্যাট বাড়ি কিনতে পেরেছি আমাদের বাড়িতে, তারপরে আমার ভাই কিনেছে পরে। তো বাবার চিরকাল ওই ভাড়া বাড়িতে আমরা থেকেছি, পাবলিক স্কুলে পড়েছি, পড়াশোনার জন্য উনি যত রকম কষ্ট সহ্য করেছেন। এবং ওই বাবাকে দান করতে দেখতাম, কোথায় ব্রাহ্মণের বিয়ে হচ্ছে না, তার জন্য ধার করে, শাড়ির দোকান থেকে ধার করে, তাদের গয়নার দোকান থেকে ধার করে গয়না দিয়ে বিয়ে দিয়ে দিলাম, এগুলো আমি দেখেছি। এবং বাবা গ্রামে যখন যেতেন খুবই মানে শ্রদ্ধেয় মানুষ ছিলেন, কার বাড়িতে কোনো প্রবলেম হলে বাবাই বিচার করে দিতেন বা তার কথা শুনতেন সবাই। আমি সেই গুণটা পাইনি, ওই যে লিডারশিপ বাবার ছিল, একটা নেতা ছিলেন, আমি কিন্তু লিডারশিপ, তার জন্যই তো তার চাকরিটা যায়। হ্যাঁ, এবং তার জন্য চাকরি গেল কংগ্রেসের আমলে। উনি তো অনেক ফাইট করেছিলেন ইন্দিরা গান্ধীর সাথে দেখা করে করে এটা বন্ধ করার জন্য। যাই হোক, আর তার এই যে বাবার যে থেকে আমার শেখা, এই যে বলেন সংস্কার, আমরা সংসার থেকে শিখি, ফ্যামিলির পরিবার থেকে শিখি, সেই শিক্ষাটা আমার ওখান থেকে এসেছে। আচ্ছা, কিছু শিক্ষা কি তুমি গঙ্গাদার কাছ থেকে পাওনি? অবশ্যই গঙ্গাদা, এটা একটু গঙ্গাদার সম্পর্কে বলো। হ্যাঁ, গঙ্গাদার সম্পর্কে বলতে গেলে, গঙ্গাদার বাবা জেঠু যে আমাদের, তিনি আমাদের খুব ভালোবাসতেন, কিন্তু এত সুন্দর গল্প বলতেন, সেসব গল্প আমার এখনো মনে আছে। তো উনি ওই গুরুদাস লাইব্রেরি বলে একটা লাইব্রেরি ছিল, প্রিন্টিং প্রেস ছিল, ওখানে কাজ করতেন। তা ওনার একটা ফ্যামিলি প্রবলেম ছিল, সেটা আমি ছোটবেলা অত বুঝতে পারিনি। আমরা গঙ্গাদা আমার চাচাতো ভাই, উনি থাকতেন না, মানে ওনার বাবা ওখানে থাকতেন না। মা খুব কম বয়সে মারা গেলেন, গঙ্গাদার মা, আমার জেঠিমা, আমার মুখটা এখনো মনে পড়েনি। তো মারা যাবার পরে যেদিন শ্রাদ্ধ হয়ে গেল, সেদিন গঙ্গাদার বড় দাদা, যিনি আমাদের সরোজদা, তার একটা ডাক নাম ছিল, তো সেই সরোজদা বাড়ি থেকে চলে গেলেন। কাকে রেখে? ঠাকুমা আর এই গঙ্গাদা, তখন এইটুকু। আচ্ছা, গিয়ে তো কোথায় গেলেন? আমরা নিরুদ্দেশ, আমার বাবা তো সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, যেখানেই যান, তীর্থক্ষেত্রে যান, ঠাকুমাকে নিয়ে, একে নিয়ে সব জায়গায় খোঁজ নেয়। আমাদের বাড়ির একটা ছেলে এরকম দেখতে, রামনগরের বাড়ি, তাকে কি চেনেন, দেখেছেন? এইরকম করে সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, পাওয়াই গেল না। প্রায় 40-45 বছর খোঁজার পরে বেনারস আশ্রমে, রামকৃষ্ণ আশ্রমে ঠাকুমা আর বাবা গেছেন, দিয়ে আবার সেই মহারাজকে জিজ্ঞেস করছেন,
যে এই আমাদের বাড়ির একটা ছেলে মহারাজ, মানে আবার তো 2 বছর পরে আসলাম, আপনারা কোনো সন্ধান আছে আপনার কাছে? বললাম কি বললেন বলুন তো, কিরম দেখতে, এরম এরম দেখতে তো, আচ্ছা দাঁড়ান একটু বলে ঠাকুমা আর বাবাকে দাঁড় করিয়ে রাখলেন। তারপরে উনি আসলেন, ওনার পেছন পেছন একজন মহারাজ আসলেন। তো মহারাজ আসতে আমার ঠাকুমা আর বাবা ওনাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন। করে যখন দাঁড়িয়েছেন তখন মহারাজ বলছেন কাকা কাকিমা বলে দুজনকে জড়িয়ে ধরেছেন। সে একটা অদ্ভুত দৃশ্য, মানে আমার রোমাঞ্চ লাগে ওই দৃশ্যটা। এই যে মিলন, পুনর্মিলন একটা, এত বছর পরে ছেলেটাকে পাওয়া গেছে। উনি হচ্ছেন কানাই মহারাজ, স্বভাবানন্দ তখন নাম। আচ্ছা, উনি কঙ্খল আশ্রমে ছিলেন। ওনার আবার গল্প আমরা পরে শুনেছি কি করে গেলেন, কি কি হয়েছিল। ইতিমধ্যে এই যে 42 বছরটা, সেই 42 বছরে এই মানে মাতৃহীন গঙ্গাদা আমাদের দাদার মতোই মানুষ হলেন আমাদের সাথে। হ্যাঁ, তো তারপরে তো ওনাকে চাকরিও করে একটা জোগাড় করে, অনেক গঙ্গাদা অনেক স্ট্রাগল করেছে, অনেক কাজ হয়েছে, মুহুরির কাজ করেছেন, তারপর ক্যান্টিনে খাবার দেওয়ার বয়ের কাজ করেছেন, সব রকম করেছেন। করে শেষকালে একটা কাজ পাওয়া গেল, সেটা হচ্ছে রেলে একটা ক্লাস 4 স্টাফ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে উনি আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর একটা ডিপ্লোমা করে উনি আবার পরে ওই এসি কোচ মেনটেনেন্স ওইটাতে হয়ে গেলেন। তো সেই গঙ্গাদার জন্য আমার গর্ব হয় যে কি অবস্থায় থাকতেন। উনি বিয়ে দিলেন আমার বাবা বড় হবার পরে, তারপরে বৌদিরা একটা টালির ঘর ভাড়া করে থাকতেন। তো আমরা যেতাম সেই ঘরে। এবারে দুটো ছেলেকে ওই ঘরে মানুষ করেছে, বুঝলে? একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ছেলে এখন সেলসের কাজ করছে, আর বাড়ির ঘর সব করে ফেলেছে। তো এই যে উত্থান, এটা আমার কাছে ঠাকুরের কৃপা ছাড়া হয় না এটা। আচ্ছা, ওই মহারাজের সাথে আমি পরে আবার আমরা ফ্যামিলি সমেত কুকুদি আমি সব আমার মেয়ে সবাই ছিলাম মাঝখানে ওই কঙ্খল আশ্রমে। তখন সব গল্প শুনলাম যে কি করে গেছিল, কিভাবে হয়েছে, এইসব। সেটা একটা আলাদা গল্প, সেটা লিখবো আমি। আচ্ছা আচ্ছা। তো এই আলোচনা আড্ডার সিংহভাগটা আমরা খরচ করেছি পুতুল নাচের ইতিকথা, হাসু কথা এবং সমস্ত তোমার পুতুল নাচ কেন্দ্রিক তোমার যাত্রা। কিন্তু আমরা সেই অরুণদাকেও তো জানি, যিনি আমাদের অসাধারণ একজন ম্যাজিশিয়ান, জাদুকর। তো সেই জায়গাটা যদি আমি না ধরতে পারি তাহলে সম্পূর্ণটাই অসম্পূর্ণ থেকে যায় আজকের এই আড্ডাটা। তো তোমার পুতুল নাচ ঠিক আছে, একটা লোকশিল্প, তুমি তাকে প্যাশন করেছিলে, পাশাপাশি এই যে ম্যাজিক, জাদু, এইটা কিভাবে তোমার প্যাশনে চলে এলো প্যারালালি, সমান্তরাল ভাবে? এটা বলি, এটা আমার স্কুল লাইফ জীবন থেকেই হয়েছে। তো তখন ওই প্রচুর লোকের ম্যাজিক দেখেছি একসময় স্কুল লাইফে। স্কুল শোতে ম্যাজিক দেখাতে আসছেন অনেকে, এবং ওনারা খুব ভালো ভালো ম্যাজিশিয়ান ছিলেন সেই সময়। তো এরপরে শহরে যখন আসলাম তখন বড় ম্যাজিশিয়ান বলতে পিসি সরকার সিনিয়র একমাত্র। হ্যাঁ, আচ্ছা, উনি তো ট্রেন ভ্যানিশ করেছিলেন। না, সেটা হচ্ছে জুনিয়র করেছিলেন। আচ্ছা আচ্ছা। এবারে ওই পিসি সরকার যখন আমরা তখন নিউ এম্পায়ারের শো দেখতাম, ওনার নিউ এম্পায়ার একদম মহাজাতি সদনে পরে করেছেন। তো বেশিরভাগ শোটাই নিউ এম্পায়ার গ্লোব সিনেমাতে হতো। সেই দেখে তো আমি মুগ্ধ। তখন তো মাথায় ভূত চেপেছে ম্যাজিশিয়ান হব। তো কেউ বাড়িতে কেউ উৎসাহ দেয় না আমাকে, একমাত্র আমার মা ছিলেন উৎসাহ দিতেন। ম্যাজিকের উৎসাহ মায়ের কাছে পেলাম, ভাই বোনরাও আমাকে সাপোর্ট করতো। তো বাবা তো জানেন যে অর্থকারী একটা সংস্থান চাই, অত এইসব করে আর কিছু হবে না। তখন টু বি এ ম্যাজিশিয়ান তোমার অনেক টাকা লাগবে ওই 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 স্কেলে ইলিউশন তৈরি করতে গেলে। তো আর তারপরে হচ্ছে কি যে এই জ্ঞানটাকে আয়ত্ত করা, সেটা কেউ শেখাতো না তখন, জানো। মানে জুতো সুতলা ক্ষয়ে যেত একটা কার্ড ট্রিক শিখবার জন্য। হ্যাঁ, আজকে আসুন, কালকে আসুন, কালকে আয়, কালকে আয়, কিন্তু অরিজিনালটা কিছুতেই শেখাতো না, এরকম একটা ব্যাপার। তখন খুব সিক্রেট রাখতো, একটা গোপন ব্যাপারটা ছিল। এখন যেমন ইউটিউব খুলে তুমি ম্যাজিক শিখতে পারবে, অনেক কিছু আছে। তখন না ছিল ভিডিও, না ছিল সিডি, না ছিল থিয়েটার, সিনেমা, শুধু পারফরমেন্স দেখে আমরা শিখতাম। এবং কিছু বেসিক জিনিস আমরা
আয়ত্ত করেছিলাম বই পড়ে, আর বইগুলো খুব দামের ছিল, কারণ বাংলাতে কোনো বই ছিল না ম্যাজিক সম্বন্ধে। হ্যাঁ, তো ম্যাজিকের যে সব থেকে বড় যেটা আমরা বলি রবার্ট হারবিনের লেখা বা এই বইগুলো আমাদের কাছে দুষ্প্রাপ্য ছিল, মানে কোনো লাইব্রেরিতেও থাকতো না তখন এইসব বই। টার্বেল কোর্স অফ ম্যাজিক বলে একটা বই ছিল, 7টা ভলিউম। তো সেই বই আমি কিনলাম কবে, সেই জাহাজে চাকরি করার পরে। তার আগে দুটো একটা ভলিউম আমি দেখেছিলাম একজনের বাড়িতে গিয়ে। তো সেখান থেকে ইলিউশন সম্বন্ধে মোটামুটি ছোট আইডিয়া। আর রবার্ট হার্বিন ছিলেন অরিগামির জাদুকর, মানে অনেক বড় বড় ইলিউশনের আবিষ্কার করেছিলেন ওই রবার্ট হার্বিন বলে আমেরিকান একজন ম্যাজিশিয়ান। তিনি কাগজ ভাঁজ করে করে করতেন তো, মেনলি ইলিউশন মানে বক্সের ভেতর একটা বক্স, তার ভেতর একটা বক্স, এই কনসেপ্ট থেকে এসেছিল। তো সেই বইটা পেয়েছিলাম আমরা, সেই বইটা পেয়ে নিজেই বাড়িতে তৈরি করতাম। সে কাঠের মিস্ত্রি হয়ে গেলাম, করার দিয়ে কাঠ কাটছি, প্লাইউড কিনে আনলাম, এ থেকে মেটেরিয়াল কিনে কবজা টবজা সব কিনে সব ইলিউশন তৈরি হয়ে গেল, ফ্লোটিং লেডি তৈরি হয়ে গেল, শোয়িং দ্য লেডি ইন হাফ হয়ে গেল, এরকম করে বেশ কয়েকটা বড় বড় ইলিউশন আমি তৈরি করেছিলাম। করার পরে সেই তখন কোথায় শো পাবো, ওই পাড়ার শো তো পাচ্ছি কয়েকটা। হ্যাঁ, আমরা ঠিক সময় একটা বড় শো পেয়েছিলাম গো, কংগ্রেসের 50 ইয়ার কি 25 ইয়ার্স জুবিলি হলো, সে বিশাল করে একটা ময়দানের মধ্যে একটা শো করেছিল, সেখানে আমি গেছিলাম, প্রিয়রঞ্জন দাসমুন্সি এরা সব এসেছিল। তো তারপর থেকে ওই থিয়েটার শো বা কোনো কল শো এসব করতাম। তারপরে এই মেলার অফারটা পেয়ে গেলাম এই করে। আর ম্যাজিক শিখতে গেলে কতগুলো স্কিলের দরকার। একটা হচ্ছে স্লাইট অফ হ্যান্ডস। আমাদের যে ট্র্যাডিশনাল ম্যাজিকটা ছিল, আমাদের ভারতবর্ষের একটা ট্র্যাডিশনাল, ভারতবর্ষে তো জনক না, এটা নিয়ে অনেক দ্বিমত আছে। কেউ বলে যে ইজিপ্টের জন্ম, কেননা ইজিপ্টে যে বিখ্যাত খেলা একটা আছে আমাদের ম্যাজিকের, কাপস অ্যান্ড বলস, সেটা দুটো ভার্সন আছে, একটা ইজিপশিয়ান ভার্সন, একটা ইন্ডিয়ান ভার্সন আছে। আচ্ছা। আর একটা এখন ওয়েস্টার্ন কাপস অ্যান্ড বলস হয়েছে, এরকম দেখতে কাপগুলো। আচ্ছা। মানে একটু অ্যাডভান্টেজ আছে, কোনোটাতে ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট ভেরি টাফ ইজ দ্য ইন্ডিয়ান কাপস অ্যান্ড বলস। মানে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ম্যাজিক বলতে এইটা, আর ওই রোপের খেলাটা, ইন্ডিয়ান রোপ ট্রিক, এটা একটা মিথ, সত্যি হয়েছে বলে কেউ জানে না এখনো, তার কোনো প্রামাণ্য দলিল নেই। তো সেই একটা দড়িকে ওপরে তুলে দিল, দড়িটা ওপরে উঠে গেল আকাশের মধ্যে, তারপরে সেই ম্যাজিশিয়ানের ছেলেকে বললো তুই যা ওপরে, সে একটা তলোয়ার নিয়ে গেল এর সাথে যুদ্ধ করবে বলে, অসুরদের সাথে। সে দড়িটা মানে উপরে উধাও হয়ে গেল একদম। তারপরে সব বসে আছে চারিদিকে, এটা কোনো স্টেজের মঞ্চে না, একদম ওপেনে আর ম্যাজিকটা হতো। তারপরে ওরা ও ভদ্রলোক মানে ম্যাজিশিয়ান বলছে, খুব কান্নাকাটি করছে, বাবু আমার ছেলে মরে গেল, আমার ছেলে মরে গেল, হাত পা গুলো সব কেটে কেটে পড়ছে নিচে। তখন এরা সব বললো তাহলে কি করতে হবে, আমাকে কিছু টাকা সাহায্য করুন। বলে সেইটাই আসলে আমাদের যেটা করে, তো টাকা হেল্পটা নিল, সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তারপরে একটা ঝুড়ির মধ্যে ওই হাত পা গুলো রাখলো, রেখে একটা কাপড় দিয়ে চাপা দিল, যখন চাপাটা খুললো দেখলো ছেলেটার মধ্যে জ্যান্ত বেঁচে গেছে। এইটা হচ্ছে খেলা ছিল। আর এই দুটো খুব জগৎ বিখ্যাত খেলা। এখন এই যে রোপ ট্রিক, ইন্ডিয়ান রোপ ট্রিক, আমেরিকাতে এখনো একটা মাল্টিমিলিয়নার, সে চ্যালেঞ্জ করেছে যে যদি আমার চোখের সামনে কেউ দেখাতে পারে তাকে আমার সব সম্পত্তি দিয়ে দেবো। আচ্ছা। এখনো সেই চ্যালেঞ্জটা আছে। আচ্ছা। ওরকম ওপেন এয়ারে দেখাতে হবে, কন্ডিশন ছিল কিছু। আচ্ছা। সেই জন্য অনেক আমেরিকা থেকে প্রচুর বড় বড় ম্যাজিশিয়ান যারা এখন পারফর্ম করছে, তারা এসে ইন্ডিয়াতে রিসার্চ করে গেছে ওইটা নিয়ে। এবং আমি বলবো যে কন্টেম্পোরারি ম্যাজিকে ইউরোপ, জাপান অনেক এগিয়ে আছে আমাদের থেকে। আচ্ছা। হ্যাঁ, পার্টিকুলার কোনো কান্ট্রি ইউরোপে তো ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি সব জায়গায় আছে, কিন্তু ইংল্যান্ড মাস্ট। কারণ ইংল্যান্ডের জাদুকররা এখানে এসে ম্যাজিক দেখাতো, সেইগুলোই আমরা কপি করতাম। সেগুলো আমাদের এখানে তখন ট্র্যাডিশনাল থেকে কন্টেম্পোরারি হয়ে গেছে, তখনকার দিনের কন্টেম্পোরারি। এখন তো আরো আধুনিক হয়েছে। আধুনিক হওয়ার পেছনে পুতুল নাচও যেমন আধুনিক হয়েছে, তার পেছনে একটাই কারণ যে টেকনোলজি। ওখানেও টেকনোলজি, আগে রেডিও ছিল না, ছিল কি আগে? এখন রেডিও তো হাতে হাতে ঘুরেছে একটা সময়, ট্রানজিস্টার। এখন তো তুমি ছবি দেখতে পাচ্ছ। সেই সব টেকনোলজি প্লাস মেকানিক্যাল ডেভেলপমেন্ট, মানে যান্ত্রিক শিল্প, যন্ত্র শিল্প যত উন্নতি হয়েছে, তো সেগুলোর অ্যাপ্লিকেশন আগে ম্যাজিকে হয়েছে।
সেটা লোকের কাছে ম্যাজিক লাগতো, আরে বাপরে হুম, একটা লোক শূন্য ভাসছে, কিন্তু কি করে ভাসছে সেটা তো দেখছে না, হুম। সে একটা ইলিউশন তৈরি করে, ইলিউশনটা তৈরি করছে। ইলিউশনটা তৈরি, তার কাজ ইলিউশন, এর থিয়েটার। হ্যাঁ। ম্যাজিশিয়ানস আর নাথিং বাট এ অ্যাক্টর, এটা তুমি জানবে। হ্যাঁ, Absolutely right. absolutely right. Absolutely. তুমি you That is- present yourself. Yes, how well you are talking, Yeah. how And well you are presenting হ্যাঁ। yourself, মানে সেটাই Yeah. সেটাই Not- ওইখানে ইলিউশনটা তৈরি করে ওইটা দিচ্ছে তৈরি হয়। এবং নট একটা ছোট্ট খেলা, ছোট্ট ম্যাজিক, ছোট্ট একটা তাসের খেলাও হুম। সেটা বড় হয়ে যেতে পারে তোমার প্রেজেন্টেশনের উপরে। অ্যাবসলিউটলি। আবার যেখানে পিসি সরকার বা অন্যান্য বিশ্বের বড় বড় জাদুকররা, তারা সেই আকাশে ভাসছে থেকে নানা রকম কাজ করছে, সেটা অতটা মনোগ্রাহী হচ্ছে না, যেটা একটা ছোট্ট একটা তাসের খেলা বা একটা কয়েন হাতে নিলে এটাকে ভ্যানিশ করে দিলে পথ করে, সেটা হচ্ছে। তো সেই ইলিউশন ক্রিয়েট করাটা হচ্ছে তোমার আর্টিস্ট্রি। আমি বলবো সেটাই, তুমি যেমন অভিনয়, চূড়ান্ত অভিনয় ক্ষমতা, হ্যাঁ কারণ তুমি তোমার ওই সাবজেক্ট থেকে সরিয়ে নিচ্ছ নিজেকে, একদম, হ্যাঁ, তাই না? হ্যাঁ, মানে এটাকে বলে ততক্ষণে তুমি হাতের কাজ করে নিচ্ছ। হ্যাঁ, 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 এটাকে বলে স্লাইট অফ হ্যান্ড, স্লাইট অফ মাইন্ড বলি আমরা। রাইট। মিস ডিরেকশন, একটা কথা আছে, মিস ডিরেকশন। ডিরেকশন, ইয়েস। তো দর্শকদের মিস ডিরেক্ট করতে হবে যখন তুমি করছো, কিছু করছো, মানে তুমি দুষ্টু কাজ করছো যখন, তখন তোমাকে মিস ডিরেক্ট করতে হবে, এবং সেটা আমার ন্যাচারাল হওয়া চাই। আনন্যাচারাল হলে তো লোকের চোখ ওই দিকেই পড়বে। যেমন আমরা চোখের দিকে তাকিয়ে যখন কথা বলি, তখন কি তুমি আমার হাতের দিকে তাকাও? তুমি তাকাচ্ছ না। আমি ওইটাই তো বলছি, হ্যাঁ। ওই সময় তুমি কাজ করে নিলাম। সেই যে টাইমিং আছে, ঠিক একদম থিয়েটারের মতো টাইমিং, পজ, এইসব ব্যাপার আছে। আর একটা জিনিস ইমপ্রম্পটু, অনেক সময় এমন বিপদে পড়ি আমরা যে সেটাকে মেকআপ দেবার জন্য ইমপ্রম্পটু আইডিয়া তৈরি করতে হয় ভেতরে। সেগুলো কতগুলো পদ্ধতি আছে, বা স্পন্টেনিটি, স্পন্টেনিয়াসলি হবে সেটা। সেখানেই তোমার ইন্টেলেকচুয়ালিটি, সেখানেই তোমার ইন্টেলিজেন্সি একটা মাত্রায় নিয়ে যেতে পারবে সেখানে। ঠিক ঠিক। দেন আমার খুব জানতে ইচ্ছা করে, হোয়াট ইজ ব্ল্যাক ম্যাজিক? হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক আসলে মাদারিরা, যেটা আমাদের ট্র্যাডিশনাল ম্যাজিক, সেটাকে ব্ল্যাক ম্যাজিক বলা হয়, কিন্তু এটা সত্যি নয়। আচ্ছা। ওইটা একটা অন্ধবিশ্বাস মানুষের, ঠিক ঝাড়ফুঁক যেরকম অন্ধবিশ্বাস, জল পড়া যেমন অন্ধবিশ্বাস, সেরকম ওই একটা বান ছুড়ে দিল, সে গিয়ে একটা লোককে মেরে ফেললো, ইট ইজ অ্যাবসার্ড, হতেই পারে না। কিন্তু মানুষের মধ্যে এখনো আমাদের অন্ধকারে আছে আমরা অনেক বেশি, বিশেষ করে কিছু মানুষ দেখবে তান্ত্রিক, জ্যোতিষী এসব মানে যারা, বা সবসময় ওই বৃহস্পতিবার বেরোবো না, মঙ্গলবার যাত্রা নেই, এসব করবে, তাদের মনে এগুলো থাকে। এটা একটা মানসিক কি বলবো, একটা শিক্ষার প্রশ্ন আছে এখানে, মানসিকভাবে প্রস্তুত নয়, আমি তা মনে করি। এটা রিয়েল ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না, কিছু নেই, ওগুলো সবই ভাওতাবাজি। যে ম্যাজিক দেখাবো বলে তখন তুমি ম্যাজিক দেখাচ্ছ, তুমি কিন্তু কাউকে ঠকাচ্ছ না সেখানে, এখানে ওরা ঠকাচ্ছে। আমি তোমাকে এন্টারটেইন করছি, তার বদলে তুমি টিকিট কেটে আমার ম্যাজিক দেখছো। দ্যাট ইজ অ্যাবসলিউটলি এন্টারটেইনমেন্ট। তোমার থিয়েটার করছো, তুমি একটা চরিত্র করছো এত সুন্দর যে লোকেরা সেখানে কাঁদছে, হাসছে, হ্যাঁ, তারপরে বাইরে গিয়ে বলতো, ওহ কি দারুণ দেখলাম রে, মনে হলো সত্যি চোখের সামনে। সেই জিনিসটা আমরা ম্যাজিশিয়ানরাও করছি, যে একটা অবাক করার জিনিস, একটা কোথাও কিছু ছিল না, হঠাৎ সেখানে একটা জিনিস চলে আসলো, একটা বাক্সর মধ্যে ফাঁকা ছিল, তার মধ্যে কত হাজার হাজার জিনিস বেরোচ্ছে, রত্ন ভান্ডার, একদম এই আলাদিনের আশ্চর্য প্রতিমার মতো। তো এই যে ইলিউশনটা তৈরি করা, নাটকের ক্ষেত্রেও তাই হয় না। এখানে যেমন একলা করছি আমি, অনেক সময় অ্যাসিস্ট্যান্ট নিয়ে একটা গ্রুপ করছে, এখানেও গ্রুপ থাকছে, হেল্পার্স। এইটা হলো আসল ব্যাপার। রাইট রাইট। আচ্ছা আচ্ছা অরুণদা, যেটা আমরা ম্যাজিক শুনলাম তোমার কাছে, পাপেট, তো পাপেটিয়াম নিয়ে তো অনেক আলোচনাও হলো। তো এটার সাথে সাথে তোমার যে এই সবারকে আমি যেটা সবার জানার জন্য বলছি, অরুণদা একজন দুর্দান্ত ওয়াটার কালারিস্ট। হ্যাঁ, জল রং, অরুণদা অসাধারণ ছবি আঁকেন জল রঙে। তো এই যে ছবি আঁকা, এটা তো বোধহয় তোমার প্রথম। যে আমরা মূলত যেটা দেখি, যে যারা শিল্পী, যারা চিত্রশিল্পী, অঙ্কন শিল্পী, তারা মারাত্মক রকম ভাবে কল্পনা প্রবণ হয়, ইভেন কবিরাও অতটা লেভেলে হয় না। এই যে কল্পনা, এই প্রথম থেকে এই ছবি আঁকতে আঁকতে কি তোমার একটা কল্পনার জগৎ তোমাকে একটা শিল্ডের মধ্যে নিয়ে এসেছিল? তুমি তার মধ্যেই কি বিচরণ করতে সব সময়, বা এখনো তো কি তাই করো?
কথাটা খুব সত্যি কথা বলেছো। একটা তো জগৎ হয়, কবিদের যেমন জগৎ হয়, যারা চিত্রশিল্পী চিত্রকর তাদেরও একটা গল্প হয়, তাদেরও একটা ভাষা থাকে। এবার যে ভাষাটা তুমি তোমার কলম দিয়ে করছো, শিল্পীরা সেটা রং তুলি দিয়ে করছে। কিন্তু তুমি ভেবেছো যে আমার এই কবিতাটাই শ্রেষ্ঠ আমার কাছে? না না না, চিত্রশিল্পীদেরও সেই ব্যাপার। মানে একটা ছবি আঁকার পরে মনে হয় না এটা আমি দেখাবো না কাউকে, নাহলে ছিঁড়ে ফেলে দেবো, এরকম হয়। সব ছবি ভালো হয় না, সব কবিতা ভালো হয় না। সব- আচ্ছা, আর একটা জানি, তুমি যখন যেহেতু এই কাজ করো, তুমি বলতে পারবে, সেটা তোমাকে আমি একটা প্রশ্ন করছি, যে তোমার কি কখনো নেগেটিভ একটা অ্যাটিটিউড হয় যখন তোমার সৃষ্টি হয় না কিছু? মানে আমি বলতে চাই একটা ব্ল্যাঙ্ক পিরিয়ড যায়, আমার ক্ষেত্রে হয়। ব্যাক প্যাচ বলা যেতে পারে। হ্যাঁ, back patch। হ্যাঁ, যেমন আমার এই হচ্ছে যে একটা সৃষ্টি রোজ একটা করবো, এক লাইন কবিতা লিখি বা এক লাইন ছড়া লিখি বা একটা ছবির লাইন আঁকি। না এইটা তুমি যদি আমাকে যেহেতু প্রশ্নটা করেছো, আমি বলি আমি না এইটাকে বা দিনপঞ্জিকায় নিয়ে আসেনি যে আমাকে ওটা করতেই হবে, পার ডে আমাকে লিখতেই হবে। এটা এক সময় হতো, এটা জুকেরবার্গ তৈরি করে দিয়েছিল যে তুমি প্রতিদিন যদি ফেসবুকে পোস্ট না করো তো তোমার একটা পরিমণ্ডল হারিয়ে যেতে পারে। তো সেইটার ওই আদেশের বশবর্তী হয়ে আমরা একটুখানি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন আমি জুকেরবার্গকে যেহেতু কন্ট্রোল করি, তো সেইটা আমাকে ওটা ওই মধ্যে নিয়ে আসে না। যখন আমার আসবে, যখন আমার কবিতা পাবে, আমি তখন করব, তখন ফেসবুকে লিখবো বা চিরকুটে বা ডায়েরিতে লিখে রাখবো, গুগল ড্রাইভে লিখে রাখবো। তো এইটা মানে বাধ্যবাধকতাটা নয়, যখন আসবে তখন আমি ডেলিভার করব। হ্যাঁ, সেইটাই আমি মানে আমারও এই ঘটনাটা হয় আমার সাথে, এবং আমি অনেক বন্ধু বান্ধব কবি শিল্পীদের জিজ্ঞেসও করি এই প্রশ্নটাই, যে তাদের আসে নাকি। তারা বলে হ্যাঁ, আমাদেরও সব আসে। একটা সময় আসে দেখবে কিছু আসছে না, তো আসছে না, চুপচাপ থাকবে, তখন একেবারে আসবে, যখন আসবার একদম। তখন ফ্লো হবে তোমার, একদম। তখন কলম চলবে, তোমার তুলি চলবে। আজকে অরিজিৎ সিং অবসর নিল, হ্যাঁ হ্যাঁ, এই একই কারণ। একই কারণ একদম। কারণ প্রত্যেকটা মানুষের না মাঝখানে একটা অবসর টাইম চাই, তা না হলে রিজেনারেট হয় না, আচ্ছা। এনার্জি রিসাইকেলড হয় না। সেই কারণেই তো এই চাকরিগত জীবনে এই প্রিভিলেজ লিভ, ক্যাজুয়াল লিভ, এই লিভগুলো কেন দেওয়া, যাতে তুমি এনার্জিটাকে রিসাইকেল করতে পারো, নিজের জন্য সময় দেওয়ার ব্যাপার, নিজেকে সময় দেওয়া, নিজেকে সময় দেওয়া। সেখানেই তো প্রশ্ন, যে নিজেকে সময় দেওয়া, নিজেকে চেনা, এগুলো তো সেখানেই তোমাকে দেখতে পাবে। এই তোমার কবিতা, তোমার গল্প, তোমার হাতের লেখা, তাকে তোমার পরিচয় আছে। প্রত্যেকের দেখবে সব নিজস্বতা থাকে। রবীন্দ্রনাথকে বা শিল্পী, যখন আমি একটা সময় ছিলাম যে কোনো শিল্পীর ছবি দেখে বলতে পারতাম ওয়ার্ল্ডের সব শিল্পীদের এবং ভারতবর্ষে এরা কাঠতুলির টান, টাইপ আছে তো, বোঝা না? রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ তুমি দেখলেই আমি তো এখন বলতে পারবো, নন্দলাল বলতে পারবে, নন্দলাল বলতে পারবো, তুমি আমাদের এ গঙ্গোপাধ্যায় কি বলে, সুব্রত গঙ্গোপাধ্যায়ের ছবি দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, তো এরকম যোগেন্দার ছবি দেখলে বুঝতে পারবে, খানিকটা তো বোঝা যায়। হ্যাঁ, খানিকটা তো পিকাসোর ছবি, এগুলো সব তো আছেই। সেটাই তো প্রত্যেকের নিজের একটা সিগনেচার আছে প্রত্যেকটা কাজের মধ্যে। হ্যাঁ, এটা একদম সত্যি কথা। ধরো আমি যে পংক্তিগুলো লিখছি, সেটার আমার ওই সিগনেচারটা না চলে আসবে অটোমেটিক, সেটা তুমি কপি করতে পারবে না, ইনবিল্ট, ওটা তুমি কপি করতে পারবে না, রাইট? আবার আরো একজন XY যে কবিতাটা লিখছে, ধরো শ্রীজাত যেটা লিখছে, সুবোধদা যেটা লিখছেন, অথবা হালামলে আমাদের গ্রুপে সুমন্ত যেটা লিখছে, প্রত্যেকেরই একটা স্টাইল আছে। ওই স্টাইলকে তুমি কপি করতে পারবে না, তাই যদি কেউ করে তো সেটাই ধরা পড়ে যায়। এটা শতপ্রবণতা, আর তুমি ওইখান থেকে বেরোতে পারবে, তোমার ওইটা একদম জেনেটিক চেষ্টা করে। এইটা তুমি যদি বলো, আমি এটা চেষ্টা করি যে আমি আমার স্টাইলাইজেশন থেকে বেরোবো। সেই কারণে মাঝে মাঝে আমি দক্ষিণ ভাষা ইউজ করি, মাঝে মাঝে আমি রোমান্টিক কবিতা ইউজ করি, মাঝে মাঝে প্রতিবাদী কবিতা ইউজ করি, যাতে আমার একটা ভার্সাটাইলিটি থাকে। কেউ যেন না বলে দেয় অনির্বাণ চৌধুরী টাইট, কিন্তু আমার যাই করি না কেন আমি, আমার গঠনটা একই থাকে। সেই গঠনতন্ত্র থেকে আমি বেরোতে পারি না। সে বেরোতে পারবে না, তো
তোমার যে মানে যে চৌহদ্দি তৈরি করে রেখেছো, তার বাইরে কেউ বেরোতে পারে কেউ না। বাড়িতে বেরোতে পারে না। কারণ প্রত্যেকের একটা লিমিটেশন আছে, আমাদের কল্পনারও একটা লিমিটেশন আছে। হ্যাঁ। সেই লিমিট ধরো, আমরা কি এক সময় ভাবতাম যে চাঁদে মানুষ যাবে? সেটা ভাবিনি। না। আমরা আমাদের ছোটবেলা থেকে শুনছি, আমার দাদু বিশ্বাসই করতেন না। তখন বলে গেল নীল আর্মস্ট্রং বলে একটা লোক চাঁদে গেছে, জানো? বলে হতেই পারে না, চাঁদ তো ঠাকুর দেবতা, মানে কি করে যাবে রে? কিছুতেই বিশ্বাস করতে পারলাম না সেখানে, মজার ব্যাপার সেটা। কিন্তু অরুণদা, প্রত্যেকটা মানুষের ডেফিনেটলি লিমিটেশন থাকা দরকার এবং আছেও, কিন্তু তুমি তো লিমিটের বাইরে চলে যাচ্ছ। তুমি যাতেই হাত দিচ্ছ সেটাতেই তুমি শিল্পী হয়ে উঠছো। না, আমি এই যে তুমি ছোটবেলায় একটা চেয়ার তৈরি করে ফেললে একটা কার্পেন্টারের মতো, মানে এটাও তো একজন শিল্পী। যোগেনদা তো কখনো কাঠের চেয়ার তৈরি করে দেবেন না। তো এই যে জায়গাটা, এটা কি মানে তোমার কি ঈশ্বর ভর করে? না না, ওটা আমার টেকনিক্যাল নলেজটা ভেতর থেকে এসে যায়, আচ্ছা। যে এটাকে তৈরি করতে গেলে এই জিনিসপত্র লাগবে, এরকম করে করতে পারবো, একটা জিনিস খাড়া করতে পারবো, এইটা ইনবিল্ট আছে মানে টেকনিকটা। এই টেকনিকটা ইনবিল্ট থাকলে সবকিছু সত্যি করা যায়। করা যায়, সবকিছু করা যায়। আচ্ছা আচ্ছা এবং তোমার যদি ইন্টারেস্ট থাকে, আচ্ছা, সেটাই তো সব থেকে বড়। হ্যাঁ, উৎসাহ যদি থাকে, উৎসাহ যদি থাকে, আর তোমার মনে করো আমি অনেক জিনিস তৈরি করেছি যেগুলো এখনো তোমার আমার বাড়িতে গেলে দেখবে আমার কত পুতুল, ম্যাক্সিমাম পুতুল তো তোমার নিজের হাতে তৈরি না আমার মানে মানে অনেক পুতুল তৈরি করে পড়ে আছে, আধখানা হয়েছে, কোনোটা হাতটা হয়েছে, কোনোটা মুখটা হয়েছে, কোনোটা চোখ, এরম টাইপের। কারণ ওই আঁকার ছবি আঁকার মতো অনেক ছবি আমি, হ্যাঁ, আমাদের কবিতার মতো না, মানে অর্ধেক কবিতা যে কত 2 লাইন লিখে ফেলে দিয়েছে, আর এগোচ্ছে না, একদম এইরকম হয়ে আছে। আমার আমি যেমন স্কাল্পচার করতাম সেই সময়, তাই ওই ব্যাপারটাও তাই আমার বাড়িতে মানে কি বলবো আনফিনিশড প্রোডাক্ট, সেইটা সংখ্যা বেশি। সেটা নিয়ে ভেবেছি অনেক কিছু করবো। এই কঙ্কালটা তৈরি করতাম 3 বছর লেগেছে। এইটা ওই পড়েছিল, ঝুলছিল, চোখের সামনে রেখে দিলাম যাতে একটু একটু করে করি। এই যে মানে আনকাট রিলিজ যেগুলো, সেইগুলো আনরিলিজড গুলো যদি একটা কোলাজ করে দেওয়া যায়, সেটাও কখন একটা শিল্প হয়ে উঠতে পারে, নোবডি নোজ। হ্যাঁ, সুযোগ আছে তো, হ্যাঁ, হতেই পারে। কারণ রবীন্দ্রনাথেরও এরকম বহু আনরিলিজ জিনিস আছে, যেটা এখন জাদুঘরে রাখা আছে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে। তো সেইটাই আর কি। তো সে যেটা বলছিলাম, তুমি যেটাতে হাত দিচ্ছ লিমিট তোমাকে বেঁধে রাখতে পারছে না, মানে লিমিট তোমার কাছে হেরে গোহারা নাড়ছে। এই যেমন ধরো রান্না, এবার তুমি রান্নায় হাত দিলে সেখানে একটা শেফ। আমরা সবাই জানি ছন্দা ব্যানার্জি বিরাট রাঁধুনি, তো ছন্দা ব্যানার্জি নিজেও কতটুকু জানে যে অরুণ বাবু কত বড় রাঁধুনি। এই শখটাও আবার কিভাবে চলে এলো? এই শখটা ওই যে ছবি আঁকার রঙের মতো। রান্না মানে কি বলতো, ছবি আঁকা। যেমন লাল রং নীল রং মিশিয়ে একটা স্বাদ হবে, হ্যাঁ, সবুজ রং সাদা রং মিলিয়ে একটা স্বাদ হবে, সেইটাও রান্না। একটা রান্নাতে একটা তো কালার থাকেই, সেটাও একটা প্রেজেন্টেশনের জন্য দরকার হয়। আর এই রান্নাটা আমার একটা শখ, হবি থেকেই এসেছে। কেন, আমার খুকু রান্না করতে ভালোবাসতো, আমার মেয়ে হোটেল ম্যানেজমেন্ট করেছে, তো সেই থেকেও খানিকটা আমি ইন্সপিরেশন পেয়ে তারপরে রান্না করতাম। তো আমাদের বাড়িতে সবাই রান্না করতে পারে, ওই যে রান্নাঘরে একজন রান্না করবে তা নয়, সবার জন্য। আমি যখন রান্না করতাম আবার বাড়িতে একটু ওইটা আমি কঠোর হতাম যে আমাকে কেউ হেল্প করবে না, আচ্ছা, কুটনোটা পর্যন্ত আমি কাটবো, যাতে কেউ ভবিষ্যতে বলতে না পারে যে আমিও এখানে হেল্প করেছি। এই মানসিকতাটা তো আমি বুঝি। তো বিরক্ত হবো, তোমাকে এটা করতে হবে, যাও 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 যাও, আমি করছি। তো পুরো ব্যাপারটা আমি করবো আর কি, এইটা ব্যাপারটা ছিল। তো ওরা সবাই সরে যেত, তখন নায়ের কাছে গেলে লেগে যাবে। এখন এটা কি সব রাঁধুনির মধ্যে এই ব্যাপারটা আসে? জানি না, আমি তো রাঁধুনি, সেই পেশাদার রাঁধুনি নই, আমি শখের রাঁধুনি যেটুকু হয় আর কি। তো সেইগুলো এখনো আমি রান্না করি, এখন আমার নিজের রান্না মাঝে মাঝে করে খাই আর কি, নিজের ইচ্ছে হলো। কিন্তু সেগুলো সবই এখন হেলথ রিলেটেড, মানে হেলদি ফুড খাবার একটা অভ্যাস করে নিয়েছি। আগে যেমন সবাই আসলো তাকে নানা রকম রান্না করে খাওয়ার ব্যাপারটা, তো সেটা এখন নেই, সেটা ছেড়ে দিয়ে আমি আমার নিজের জন্যই করি রান্না এখন, যেটুকু করি, এই আমার ব্যাপার। আর রান্নাটা বললাম তো ওই ছবি আঁকার মতো। ছবিতে তোমার দেখতে কিরকম হবে, সেটা স্বাদ কিরকম হবে, ছবিরও তো স্বাদ আছে, একদম স্বাদ আছে, গন্ধ আছে, সবই কিছু আছে, সেটা করার না তো। তাই আবার রান্না এমন হয় যে তুমি এক্সপেরিমেন্টাল রান্না হয় অনেক সময়, একটা করতে করতে
ভালো হয়ে গেল রান্না। তখন সবাই জিজ্ঞেস করে কতটা কি দিয়েছিলিস বাবা, আরে সেটা তো আমি লিখে রাখিনি ভাই। কে লিখে রাখে বলো? আমরা কি আর সেই শেফদের মতো ট্রেনিং নিয়ে নিই তো কোথাও কিভাবে রান্না করতে হয়, হয়ে যায় রান্না করাটা। ঠিক ঠিক ঠিক। ইন্টারেস্ট থাকলে এই মেন শুধু ইন্টারেস্ট না অরুণ দা, আমার যেটা মনে হয়, ধরো তোমার যদি কোনো একটা প্রচন্ড ভালোবাসার মানুষকে তুমি চাইছো যে এই জিনিসটা আমি ওকে করে দিই, সেটা আঁকা হতে পারে, সেটা XYZ যা কিছু হতে পারে, রান্নাও হতে পারে। ধরো এই যে তুমি খুকুদিকে এতটা ভালোবাসতে, তাকে সে যদি খেয়ে বলে আহা কি অসাধারণ রেঁধেছ, তো সেইটা বোধহয় তোমাকে আরো বেশি উৎসাহ দেয়। ঠিক, একদম 100% উৎসাহটা তো খুব দরকার সবারই জীবনে। উৎসাহ না পেলে তুমি এগোতে পারবে না, এক পাও এগোতে পারবে না, একেবারে। নাহলে তুমি ডিপ্রেশনে চলে যাবে। তো উৎসাহর জন্যে তোমার আশেপাশে তোমাকে যারা হেল্প করছে তাদের ধন্যবাদ জানাই আমি সবসময়, যে উৎসাহ না দিলে আমি তো এক পাও এগোতে পারবো না। তো উৎসাহটা চাই। আর চাই কি, তোমার জানবার ইচ্ছা, আগ্রহ। দেখো আমি আর ক বছর বাঁচবো, আমার প্রায় 80 বছর হলো। এইবারে আমার মানে আমি গল্প উপন্যাস পড়া অনেকদিন ছেড়ে দিয়েছি। তো আমি এখন পৃথিবীটাকে জানবার আগ্রহ বাড়ছে, যে আমি তো আর কদিন পর ছেড়ে চলে যাব। এই পৃথিবীতে এসেছি কেন, পৃথিবীতে কি কি আছে তার সব 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 তো জানতে পারবো না। তো রাত দিন আমি চেষ্টা করি কিছু জানা, সে বিজ্ঞান হতে পারে, চিত্রশিল্প হতে পারে, বা প্রকৃতি হতে পারে, কেন আমার জানার শেষ নেই। আর আমার কাছে অনেক সময় একটা চ্যালেঞ্জ হয়, এই যে তুমি বললে যে রান্না শেখাটা, ছবি আঁকাটা, এটা পুতুল নাচ কেন করলে, ইট ওয়াজ এ চ্যালেঞ্জ। এখন আমি গীতা পাঠ করছি বা গীতা শিখছি, এটা চ্যালেঞ্জ আমার কাছে। ফটোগ্রাফিও শিখছো? ফটোগ্রাফিটা অতটা আমি ভালো করতে পারি। ছবি আঁকতে জানে, তার কাছে একটা ফ্রেম, হ্যাঁ ফ্রেমিং ওটা মোটামুটি হয়। আর আশিস ফাশিস তো আমাদের আমার অনেক সিনিয়র, ওরা তো আমাকে গাইড করে। এবার ওইটা আমি ছবি ওই ছবির কথা বলছি না, আমি বলছি যে গীতা পাঠ থেকে শেখা। পাঠ মানে তো আমরা জানি সেটাকে পড়া, তো এটার কি কোনো স্টাইল আছে? হ্যাঁ, লক্ষ্মীর পাঁচালীর মতো? হ্যাঁ না, এটা হচ্ছে শুদ্ধ সংস্কৃততে উচ্চারণ করতে হবে। আমি যেটা শিখছি বা শেখাচ্ছি সেটা হচ্ছে আবৃত্তি। তুমি যেমন আবৃত্তি না দেখে পড়ো বা পড়ো, দেখেও পড়ো, তো সেটা যাতে শুদ্ধ হয়। কারণ গীতা সব শ্লোকগুলো, 18টার অধ্যায় সব শ্লোকগুলো সংস্কৃততে লেখা, এবং অনেকগুলো ছন্দ আছে ওখানে। মেন হচ্ছে ত্রিষ্টুপ ছন্দ আছে, অনুষ্টুপ ছন্দ আছে। তো এই ছন্দগুলো কিরম ভাবে তার সঞ্চার হবে সেটা শিখতে হবে। দুটো শ্লোক বলতে পারো? আমি না দেখে বলতে পারবো না, বলে দেবো এখান থেকে খুললে। হ্যাঁ, তো এবারে এখানে কি হচ্ছে, সংস্কৃততে আর বাংলা শব্দের মধ্যে অনেকগুলো পার্থক্য আছে, সেইগুলো আগে ধরতে হবে তোমাকে। সংস্কৃততে কি জানো, যেমন যুক্তক্ষর, যুক্ত ব্যঞ্জন বর্ণ, সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে 3টে বর্ণ আছে। 3টে বর্ণকেই উচ্চারণ করতে হবে, উচ্চারণের মধ্যে আনতে হবে। আচ্ছা আচ্ছা, সেই 3টে বর্ণ কি? যেমন ধরো যজ্ঞ, হ্যাঁ, হ্যাঁ, জিয়া, জ বর্গের জয় ইও আছে, তো বর্গের জটা আসবে, তারপরে ইও আসবে। জিয়া, জিয়া, জিয়ান, জ্ঞান নয়, আমরা বাংলায় বলি জ্ঞান, কিন্তু জিয়ান। আচ্ছা, তো এবার এখানে আবার কতগুলো পদ্ধতি আছে, কোথায় আঘাত দিতে হবে, কোথায় দীর্ঘ হবে। যেমন দীর্ঘই আমাদের যে আকার ওকারের মধ্যে যেগুলো দীর্ঘস্বর, নতুন শিখলাম। মানে আমি গীতা পাঠ যে এতটা মানে মাইনিউটলি গ্রামাটিক্যালি শিখতে হয়, আমি জানতামই না। ওটা কি পাণিনির গ্রামার তৈরি করে দিয়ে গেছেন অত বছর আগে, সেই গ্রামার এখনো চলছে, এবং এত শুদ্ধ যে উনি এমন ভাবে তার জ্যোতিচিহ্নগুলো তৈরি করেছেন যে তুমি পাঠ করবার সময় তোমার কোনো অসুবিধা হবে না, যদি তুমি আকার একার উকার এইগুলো ঠিকঠাক করো। যেমন আকার থাকলে, কয়া আকার থাকলে কা বলে চলে গেলে আমরা কা বলতে হবে। পরের শব্দটা দীর্ঘ, যেগুলো দীর্ঘই যেখানে আছে, দীর্ঘও যেখানে আছে, আমরা তো বাংলাতে ওটা মানি না, মানছি না। হ্যাঁ, ঠিক ঠিক। তো এইটা করলে তো শুদ্ধ উচ্চারণ হবে। এবং তারপরে বিসর্গর উচ্চারণ আছে, ম অনুস্বার, দেখবে আমাদের সংস্কৃততে অং ডং ভং করে অনেকগুলো অনুস্বার করে যায়, কিন্তু ওটা নিয়ম নয়। কখন ম হবে, কখন অনুস্বার হবে, তার একটা নিয়ম আছে। পরবর্তী শব্দটা কি তার উপর নির্ভর করছে।
আচ্ছা হ্যাঁ, যেমন তোমার বর্গ আছে, 5টা বর্গ, ক বর্গ, এই তুমি বর্গগুলো জানো, ক ক গ গ ম চ চ জ ঝ। তারপরে আছে বিশিষ্ট বর্ণ আছে, তারপরে গুলো সব বিশিষ্ট বর্ণ বলি আমরা। আচ্ছা, হ্যাঁ, বিসর্গ, হ্যাঁ। হ, দন্তের স, পেট কাটা মূর্ধন্য স, এইসব মূর্ধন্য মূর্ধন্য এর উচ্চারণ দুটো দুটো ন আছে, হুম। তার উচ্চারণটা পরিষ্কার করতে হবে। হ্যাঁ, সেটা তো র। আমরাও নাটকের ক্ষেত্রেও শিখি। হ্যাঁ হ্যাঁ 3টে স আলাদা, হ্যাঁ হ্যাঁ। দুটো ন, বয়স নরা, বয়স নরা আলাদা। সেটা তো এটাতে এমনিও এমন আছে না, একটা শ্লোকের মধ্যে 3টে সই পরপর আছে, হুম। মানে কি বিপদ যে সেখানে। ওরে বাপরে বাপ। আবার তারপরে জফলা দিয়ে দিল একটা, ওই ইয়া বলতে হবে এখানটা। হ্যাঁ, হ্যাঁ। তবে শোনাবো পরে একটা আচ্ছা। শ্লোক। তো সেটা ওই শ্লোক দিয়ে হয়তো আমরা শেষ করতেও পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমাকে নিয়ে বিভিন্ন পথ ঘুরে বেড়ালাম, বিদেশ, রাশিয়া, জাপান, ইউরোপ, তোমার খেলা, তোমার ম্যাজিক, তোমার পাপেট শো, মানে তুমি ওই যে বলছি না, তুমি একটা চলমান প্রতিভা। হয়তো সেভাবেতে ওই যেহেতু তুমি জাহাজে জাহাজে ঘুরেছো, ওটাই তোমার পেশা হয়ে গেছে, তাই মিডিয়ারও খুব একটা বেশি লোভ বা উত্তেজনা হয়তো এরকম একটা চরিত্র নিয়ে থাকে না বা ছিল না, বা ঢাকা পড়ে গিয়েছিল। তা সত্ত্বেও আমি কতগুলো শেডস, একটা জীবন্ত বহু শেডস এর উপর দিয়ে চলে। আমি শুরুতে বলছিলাম যে চার্লি চ্যাপলিন, আমি চার্লি চ্যাপলিনে যখন বায়োপিক পড়ি, আমার মনে হয়েছে ওটা যে কটা বায়োপিক আছে, যদি আমি সবকিছু পড়িনি, বোধহয় সেরা, অন্যতম সেরা একটা বায়োপিক বলে আমার ধারণা। ইভেন রবীন্দ্রনাথের থেকেও বেশি ইন্টারেস্টিং। তো এই অরুণদা যখন ভাবছে যে খোকুদির মা, তোমার শাশুড়ি, তাকে সবাই যখন, তার ছেলেরা যখন বর্জন করেছে, তুমি তাকে ঘরে নিয়ে এসে তার অকুণ্ঠ সেবা যত্ন করছো, তাকে খাওয়াচ্ছ। এই যে একটা পিতৃতান্ত্রিক সমাজে একজন জামাই তার শাশুড়িকে নিয়ে এই যে সেবা যত্নের যে একটা উদাহরণ রাখছে, কোথাও কি মনে হয় না যে সেই ঈশ্বর রূপে একটা বার্তা দিতে চাইছে যে শ্বশুর শাশুড়ি, বাবা মা, এই বিষয়গুলো, সম্পর্কগুলো, আত্মীয়তাগুলো আসলে একটা শব্দ মাত্র। মানুষ মাত্রই ভগবান। সেটা তোমার বাবা মা হতে পারে, তোমার শ্বশুর শাশুড়ি হতে পারে, তুমি তাকে সেইভাবে জ্ঞান করো। ঠিক আমিও আমার বাড়িতে আমি এইটা বলি আর কি। আমিও আমার বাবা মাকে বলেছিলাম যে কেন, যেহেতু একটা মহিলা বাইরে থেকে এসে আমার বাড়িতে আসছে, সে তোমার, আমার বাবা মাকে নিজের বাবা মা বলছে, তাহলে আমি তার বাবা মাকে কেন আমার বাড়িতে এনে রাখতে পারবো না? চারটে, মানে দুটো বাবা দুটো মা একসাথে কেন থাকতে পারবে? এবং আমি এটা নিয়ে লড়াই করেছিলাম, কিন্তু তার বাবা মাই হচ্ছে রিফিউজ করেছেন, না সমাজ কিভাবে নেবে, এরকম হয় না, জামাই বাড়িতে গিয়ে বন্ধ করো। ঠিক আছে, তো এই যে কনসেপ্টটা, এইটা মানুষ তোমার মতন ভাবতে পারছে না কেন? কি মনে হয় তোমার? একটা হচ্ছে যে স্বার্থন্বেষী মানুষ এখন এসে গেছে, আর এখন এই যে নিউ জেন, তাদের মধ্যে এই আত্মিক সম্পর্কটা অতটা গভীর নয়। তার একটাই কারণ, তারা সেই রকম শিক্ষা পায়নি তাদের সংস্কার থেকে। আমরা যে সংস্কারে মানুষ হয়েছি, সেখানে আমার দাদু অনেক বছর, প্রায় 100 বছর বেঁচেছিলেন, পম্পার সাথে গল্প দাদু ছিলেন তিনি। আমার রামায়ণ মহাভারত আর এই পুঁথি পড়া শিক্ষা, প্রাথমিক শিক্ষা আমার দাদুর কাছ থেকে। তারপরে আমি রামায়ণ মহাভারত পড়েছি, সেটা অনেক বছর পরে, কিন্তু তার আগে কিন্তু আমি গল্পগুলো জেনে গেছি। আমরা সবাই ভাই বোনরা সবাই। তো এই দাদু আমার কাছে ছিলেন, দাদুকে প্রতিপালন করেছিলাম, দাদু আমার কাছে ছিলেন। আমার বাবা মারা গেলেন তার মধ্যে, দাদু আমার কাছেই থাকলেন। তারপরে শাশুড়িকে আনলাম, শাশুড়ির পর আমার মা আসলেন, মানে দুজনেই আমার বৃদ্ধাশ্রম ছিল আমার বাড়িটা তখন। হাওড়াতে একটা বৃদ্ধাশ্রম ছিল, এখানে আর একটা বৃদ্ধাশ্রম, মানে দুই মা। আমার বাবা মারা যাওয়ার পর আমি আমার মার মৃত্যু এই বাড়িতে হয়েছে, আমার শাশুড়ির মৃত্যু আরম্ভ হয়েছে, আর খুকুও তাই এই বাড়িতে। তো আমি বলতে চাইছি যে সামাজিক
অবক্ষয়, সেটা সবাই বলছে, আমার কাছে সত্যি এটাই অবক্ষয়। না না কারণ আমার না না না, আমি এখানে ইন্টারাপ্ট করবো। বলো। আমি এটা আড্ডার ছলে যাচ্ছি বলে ইন্টারাপ্ট করতে পারবো না সেটা নয়, আমাকে এই অনুমতিটা দিতে হবে। বলো বলো। তুমি বলছো অবক্ষয়। হ্যাঁ। অবক্ষয় শব্দটা আমরা তখনই ব্যবহার করি যেটা আগে ক্ষয় ছিল না, এখন ক্ষয় হচ্ছে। তো এই যে মানসিকতা, শ্বশুর শাশুড়ি কনসেপ্ট, বাড়িতে নতুন বউ, সে ঝিয়ের মতন থাকবে, সে ননদের মতন ট্রিটেড হবে না, পুরুষতাত্ত্বিক, এই জিনিসটা তো অনেক আগের থেকেই আছে। তাহলে তার একটা অবক্ষয় কিসের? এটা তো আবহমান বলতে পারো তুমি, অবক্ষয় না। আবহাওয়া, ঠিক ঠিক। তো এই এই যে চেঞ্জেসটা এই নিউ জেনেও কি আসবে বলে তোমার মনে হয়? না, আসবে না। আমি দেশ বিদেশের মানুষের সাথেও মিশেছি। এই যে শাশুড়ি বউয়ের যে এটা হয়, যে দ্বন্দ্বটা হয়, পৃথিবীর সব দেশে আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আমি যে সময় মানে 60s 70s 80s পর্যন্ত যাদের দেখেছি, তাদের একটা দ্বন্দ্ব আছে। তারা তো কেউ সব মানে যেই বিয়ে হয়ে গেল বা তার আগে থেকেই সব আলাদা হয়ে যায়। বাবা বাবার মতো থাকলো, মা মার মতো থাকলো, শ্বশুর থাকলো, কেউ আর কাউকে নিয়ে ভাবে না তখন আর। আমার আত্মীয় মানে কি, তারা আমার আত্মার সঙ্গে সম্পর্ক, তারাই তো আত্মা, তারাই তো আত্মীয়। তো তাকে আমার আমি তাকে কেন দেখবো? তার জন্য তো আরেকজন আছে, সে কেন দেখবে না? এই ব্যাপারটা এসে গেছে এখন। স্বার্থ আর কি, যে এইগুলো করতে গেলে আমি এন্টারটেন করতে পারবো না নিজেকে, আমি অন্য কাজ করতে পারবো না, আমি পার্টিতে যেতে পারবো না, আমি সেজে গুজে সেলফি তুলতে পারবো না, কেন? যাক না। তো এটা 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 চলবে, হবেই। কারণ আস্তে আস্তে এই যে দেখভাল করার বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে কেন এত, একটাই কারণ। আমাদের সময় আমরা ভাবতেই পারি না যে বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো। বৃদ্ধাশ্রম হয়নি তখন, সেই সময় কোথায় ছিল বৃদ্ধাশ্রম? এই যে অনুরাগ, এই যে ভ্যালেন্টাইন আমরা বলি প্রেমের দিবস, কি প্রেম? কারা বলছে এই প্রেমের দিবস? তারা কি কখনো খুকুদির মতন ওরকম একজন প্রেমিকাকে নিয়ে অসুস্থ শরীর হাত ধরে ধরে পাহাড়ে ঘুরে বেড়াতে পারবে? সে যখন কেমো নেবার পর তার শরীর দিচ্ছে না, তুমি হাতে দুহাতে বমি নিয়ে সেটা ফেলে আসছো, তাকে খাইয়ে দিচ্ছ, শুশ্রূষা করছো। এর জন্য ভ্যালেন্টাইন ডে দরকার হয়? কোনো দরকার নেই। আমি কাঁদতাম খুকুদি যখন খেত না, তখন খাওয়া বন্ধ করে দিল শেষের দিকে। ওই খাওয়াতে পারছি না কিছুতেই। আমার নিজের উপর খুব রাগ হতো, ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম। এটা রান্না করলাম, ওটা রান্না করলাম, 1 চামচ খাও, ও পারছে না নিতে, বুঝতে পারতাম, মানে রক্ত বাড়ে যাতে সেই সব। তো তখন খুব কষ্ট হতো। ওই কষ্টটা এখনো আছে আমার, যে ওকে আমি শেষকালে আমি ভালো করে খেয়ে গেল না আমার কাছ থেকে, মনে হয় এটা। তো এইটা আমাকে চিরকাল একটা দিয়ে যাবে। আর সেবার ব্যাপারে এটা আমি কর্তব্য মনে করি, আমি ভালোবেসে করি। ভালোবাসবে যখন না, তখন ওইগুলো আসে না, ওগুলো ভালোবাসা পুরো মানে শরীরটা, মনটা, হৃদয়টা সব নিয়ে তাকে ভালোবাসা, একটা আইডেন্টিটিকে ভালোবাসা, কমপ্লিটলি সমর্পণ যেটাকে আমরা বলি, সেইটা। আচ্ছা, দুজনে এই যে তুমি এতটা ভালোবেসেছো তোমার প্রেমিকাকে, আমি বউ বলি না, প্রেমিকা, তো পজিটিভনেস আসে, মানে এটা কি প্যারালালি চলে? কি মনে হয় তোমার? ভালো তো আমরা সবাই বাসি না, বাসি পজিটিভনেস কখনো কখনো আসে, একদম যে আসে না তা নয়, কিন্তু আমি সেটাকে কন্ট্রোল করে থাকি। মানে যখন এসেছি মনে করেছি, যেমন একটা জিনিস তোমাকে বলি, আমার যখন চাকরির জন্য যখন ওই সাইকোলজিক্যাল টেস্ট হয়, তো তখন পার্সোনালিটি টেস্ট হয়, পার্সোনালিটি ডেভেলপমেন্টস। তো সেখানে আমার একটা প্রবলেম ছিল, আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম যে আমার একটা প্রবলেম আছে, আমি যেটা চাই সেটা আমি অনেককে বলতে পারি না। যেমন একটা ভালো খাবার আমার বউকে বলতে পারছি না, এটা খেতে ইচ্ছে করে, এমন এক্সাম্পল দিলাম। আর সত্যি তাই, আমি কোনোদিন ওকে বলতাম না যে আমার জন্য এটা রান্না করো। এটা আমি এখনো পারি না, যে অনির্বাণ তোমার বাড়িতে আসবো, তুমি আমার জন্য মাংসের পোলাও করো, এটা বলতে পারবো না আমি। তো উনি বললেন এটা কিন্তু নেগেটিভনেস। আমি বলবেন, আপনার যেটা ইচ্ছা বলবেন, বলে তো দেবেন, মানে তাহলে হলে কি আপনি যে বললেন ওটা রিলিজ হয়ে গেল, না বললে হ্যাঁ অ্যাঙ্গার হোক বা তোমার সাপ্রেশন হোক, এটা রিলিজ করে দাও, রিলিজ হয়। হ্যাঁ,
ঠিক ঠিক ঠিক। আহ, আচ্ছা, এই যে খুকুদি চলে গেছেন 12 বছর হয়ে গেছে, 14 বছর প্রায়। 14 বছর, হ্যাঁ। 14 বছর, হ্যাঁ। 14তে গেছে, 24, 2014 26, 12 বছর, ঠিক বলেছো। হ্যাঁ 14তে গেছে। হ্যাঁ, 14 বছর, তোর 14 বছর হয়ে গেছে। তোমার সঙ্গে তোমার শিকাগোর মেয়ের দেখা নেই 5 বছর। 4 বছর, 24-এ এসেছিল, 23-এ এসেছিল, হ্যাঁ। আচ্ছা, প্রায় 2 বছর বোধ হয়। 3 বছর, 3 বছর, হ্যাঁ হ্যাঁ। কোনো কারণে সেটা আমরা পডকাস্টে না হয় নাই আলোচনা করলাম। সন্তান বাবার কাছে বেশি কষ্টদায়ক, না প্রেমিকা চলে যাওয়াটা বরের কাছে বেশি, স্বামীর কাছে বেশি কষ্টদায়ক, প্রেমিকের কাছে বেশি কষ্টদায়ক? প্রেমিকের কাছে। প্রেমিকের কাছে। অনেকটাই মিল আছে আমার হ্যাঁ, সঙ্গেও তোমার। ওই প্রেমটা ডিফারেন্ট প্রেম। হ্যাঁ, একদম, সবাই একদম। বলে অপত্য স্নেহ। হ্যাঁ, ইভেন আমিও আমার ভালোবাসার মানুষকে বলি, মানে এই যে বিপরীত লিঙ্গের প্রেম যদি মানে একেবারে মানে ওই হৃদয় থেকে হৃদয় সম্পৃক্ত হয়। সঞ্চারিত হয় না, হুম, বোধ হয় সেটা অপত্য স্নেহর থেকেও বেশি বড় হয়। হবে তো, সেটাও হবে। এটা ঠিকই বলেছো, আমি একমত তোমার সাথে। স্নেহ তো থাকছে, পুত্র কন্যাদের মধ্যে স্নেহ থাকবে, আবার যন্ত্রণাও আছে। স্নেহ থাকলে যন্ত্রণা আছে, কেন তার হয়তো অনেক জিনিস তোমার পছন্দ হচ্ছে না, তারপরে পুত্র কন্যা যার মৃত্যু হয়, সেই যন্ত্রণাটা আছে, তোমাকে সেটা। বইতে হবে। সেটা প্রেমিকা চলে গেলে তার একটা যন্ত্রণা আছে, এবং যার সঙ্গে সারা সারা জীবন তুমি ছিলে, যার সাথে আনন্দ করেছো, যাকে নিয়ে কবিতা লিখেছো, যাকে নিয়ে ঘুরেছো সারা পৃথিবী, সে চলে গেলে তো আরো কষ্ট হবে। সে তো আর ফিরে আসবে না কখনো। সে ফিরে আসবে না। এই যে কষ্টটা, ধরো এই কষ্টটা তুমি ধারণ করেছো, তুমি শিক্ষাদির কষ্টটা ধারণ করেছো, তুমি তোমার সন্তানের কষ্ট ধারণ করছো, তুমি তোমার হারানো আরো 3 বোনের কষ্ট ধারণ করছো, এই যে এত মৃত্যু দেখছো, এত কষ্ট ধারণ করছো, কোথাও গিয়ে ওই যে আবারও বলছি, চার্লি চ্যাপলিন, আজকে তোমাকে দেখে তুমি যখন পাপেটিয়াম করছো, অথবা ম্যাজিক দেখাচ্ছো, বাচ্চাদের সঙ্গে হাসছো, খেলছো, অভয়ার মিছিলে হাঁটছো, প্রতিবাদ করছো, এই যে যন্ত্রণাটা, কোথাও গিয়ে চার্লি চ্যাপলিন। আমি সেই জন্য শুরুতে বন্ধুদের বলেছিলাম, আমি আজকে আমাদের অনিডারিও বন্ধুরা সোসাইটির চার্লি চ্যাপলিনের সঙ্গে বসেছি। কোথাও গিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে বারবার মিল চলে এসছে, যে এত মৃত্যু, এত কষ্ট, লোকটাকে শুধু সৃষ্টি করিয়েছে। তো আমার শেষ একদম প্রশ্ন এটা আজকের এপিসোডের, এত যন্ত্রণা, এত হারানো তোমায় কঠিন করেছে, না তোমায় সৃষ্টি করিয়েছে আরো বেশি? বেশি সৃষ্টি করিয়েছে। কেন, আমি যখনই যন্ত্রণা পেয়েছি, তখন আমার একটা অভিজ্ঞতা হলো, প্রথম কথা যে হারানোর অভিজ্ঞতা, কত কিছু ছিল সেই সব হারিয়ে ফেললাম। যখনই তুমি কিছু একটা হারিয়ে ফেলবে, তখন আর একটা জিনিসকে আঁকড়ে ধরতে হয় তোমার, সেটা মানুষের প্রবৃত্তি। এবং সেখানে আমি দেখলাম যে এই মৃত্যু তো অবধারিত, মৃত্যু আমার হবে, জন্মেছি, আমার মৃত্যু হবে, এরও মৃত্যু হলো সেইভাবে। তো সেইভাবে মনকে তৈরি করে নিতে হয়। তো সেই জন্যে আমি ওই মৃত্যুগুলোকে নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করি না, ওগুলোকে আর আগে আসতে দিই না, ফোর ফ্রন্টের আসতে দিই না, ওরা পেছনে আছে, থাকুক। এবার আমি আমার নিজের মতো করে বাঁচার জন্য, আনন্দ করার জন্য আমি অন্যান্য কিছুতে ব্যস্ত থাকতে চাই। সেই জন্য আমার এই এত অ্যাক্টিভিটিস গুলো দেখতে, এই ভ্রমণ থেকে আরম্ভ করে বেড়ানো, সবই ওই জন্য করা। কিন্তু পিছনে যারা চলে গেছেন, তারা আছে আমার সাথে সবসময়, তাই তো? একদমই তাই। আচ্ছা, সামনের জন্মে তুমি কার সঙ্গে দেখা করতে চাও? কুকু, সঙ্গমিত্রা। খুব অবধারিত আমার কাছে ছিল উত্তরটা, বন্ধুদের জন্য বলি এটাই। অরুণদার সঙ্গে আজকের দ্বিতীয় ভাগের শেষ আড্ডাটা আমরা শেষ করলাম, এবং অরুণদাকে ভবিষ্যতের কর্মকাণ্ডের জন্য, আরো এগিয়ে যাওয়ার জন্য একটি নীল গোলাপ উপহার দিলাম, এবং সত্যিকারের নীল এবং হলুদ গোলাপ উপহার হিসেবে থাকলো অরুণদার সঙ্গে। আশা করি অরুণদা, তুমি আমাদের অনিডারিও বন্ধুরা সোসাইটিকে আরো বেশি সমৃদ্ধ করবে। অবশ্যই, অবশ্যই করবো, অবশ্যই। থ্যাংক ইউ।
ओम श्री परमात्मने नमः। श्रीमद्भगवद्गीता अथ अष्टादशोऽध्यायः। আমি অষ্টম অধ্যায়ের একটা শ্লোক পড়ছি। ধূমো রাষ্ট্রিস্তথা কৃষ্ণস ষণ্মাসা দক্ষিণায়ন তত্র চন্দ্রমসৌ যোতির্যোগী প্রাপ্য নিবর্ততে শুক্লকৃষ্ণে গতিহেতে জগতঃ শাশ্বতো মতে একয়া यत्यनावृत्त्यम् अनायावर्तते पुनः।